মাই বিনিয়োগের অফিসিয়াল অ্যাপ রাইজ অ্যাপ লঞ্চ হয়েছে আজ থেকে ঠিক 10 দিন আগে। এই 10 দিনের মধ্যে অনেক মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আশা করছি আগামী দিনেও আপনারাও অনেকেই যুক্ত হবেন আমাদের সাথে। কিন্তু কিছু কিছু প্রশ্ন আমরা এই 10 দিনে পেয়েছি, যেগুলো মাই বিনিয়োগের টিম আমাকে জানিয়েছে যে এই প্রশ্নগুলো খুব কমন। আমরা ইমেলের মাধ্যমে পেয়েছি, ফোন কলসও পেয়েছি আপনাদের থেকে। তো আমার মনে হলো যে একটা ভিডিও বানানোর মাধ্যমে যদি এই প্রত্যেকটা প্রশ্ন অ্যাড্রেস আমি করি, তাহলে সমস্ত কোয়ারি আপনার ক্লিয়ার হয়ে যাবে, যাতে আর কোনো রকম প্রশ্ন না থাকে বিষয়টা নেই। এবং ফার্দার যদি আমাদের সাথে যুক্ত হন আপনারা, তাহলে কোনো রকম প্রশ্ন নিয়ে যেন যুক্ত না হন, এটা আমি চাই। সেই কারণে এই ভিডিওটা বানানো, ঠিক আছে? ইভেন অনেকেই লাস্ট ভিডিওর যে কমেন্ট, সেখানে অনেকে করেছেন, সেই কমেন্ট থেকেও আমি প্রশ্নগুলো তুলে এই ভিডিওতে প্রত্যেকটা কোয়ারি অ্যাড্রেস করার চেষ্টা করব। চলুন, সব থেকে প্রথমে যে সব থেকে বেশি প্রশ্ন আমি পেয়েছি সেটা হলো, রাইজ অ্যাপে এত বেশি স্টক রেকমেন্ডেশন আমরা কেন করি? আরে সবার কাছে তো ক্যাপিটাল লিমিটেড, এত স্টক যদি আপনারা দেন, তাহলে সব স্টক যদি আনলক করতে হয়, আমাদের ক্যাপিটাল তো শেষ হয়ে যাবে। আর আপনারা তো যে খুব তাড়াতাড়ি প্রফিট বুক করাচ্ছেন তাও না, যে প্রফিট বুক হয়ে যাচ্ছে, ক্যাপিটাল রোটেট হচ্ছে তাও তো না। তাহলে এত ক্যাপিটাল আমরা ইনভেস্টমেন্ট করব কিভাবে? একদম ভ্যালিড প্রশ্ন আপনার, আর এটাই আপনাকে বলছি। দেখুন, রাইজ অ্যাপে যেসব স্টকগুলো রিকমেন্ড করা হয়, সব থেকে প্রথমে আপনি জেনে রাখুন, সেগুলো র্যান্ডাম স্টক না। প্রত্যেকটা স্টক ব্যাকড বাই স্ট্রং ফান্ডামেন্টাল, এবং তার সাথে টেকনিক্যালটাও আমরা দেখি। এবং এই বিষয়টা আপনি ভালো করে জেনে রাখুন যে মাই বিনিয়োগের রাইজ অ্যাপে যা যা স্টক দেওয়া হয়, আমাদের মনে হলো যে চলো একটা ক্রেডিট খরচা করানো যাক লোকদেরকে, এটা দিই না এরকমভাবে আমরা। যতক্ষণ না সেই স্টকের মধ্যে আমাদের নির্দিষ্ট কিছু সিস্টেম রয়েছে, আমাদের 15-16টা ফিল্টার রয়েছে, সেই ফিল্টার করার পর তারপরে সেই স্টকটা আসলো এবং তারপরেই রিকমেন্ড চলে যায় না। যে স্টকটা আসলো সেই স্টকটার উপর আবার আমরা ডিপ রিসার্চ করি, আমরা দেখি যে ম্যানেজমেন্ট কি বলছে, ম্যানেজমেন্টের কমেন্ট্রি কি হয়েছে, এই কলে তারা কত পার্সেন্টে গ্রোথের প্রজেকশন দিয়েছে, বা তারা কোনো গাইডেন্স ফার্দার ইনক্রিজ করেছে নাকি। আরও অনেক রকম বিষয় রয়েছে যেগুলো আমরা কল পড়ে 100 পাতা 200 পাতার কলগুলো হয়, আমরা প্রত্যেকটা কল পড়ে একটা বড় রিসার্চ টিম রয়েছে, তাদের দায়িত্ব থাকে বিভিন্ন, সেইগুলো তারা পড়ে তারপরে তারা একটা রিপোর্ট পেশ করে। সেই রিপোর্টটা আমি দেখি, আমি পুরোটা দেখে নেওয়ার পর যদি আমি দেখি যে হ্যাঁ এটা ভালো কোম্পানি, এই কোম্পানি রিকমেন্ড করা যেতে পারে, তারপর আপনার কাছে আসে। তো আপনি ভাববেন না যে জাস্ট একটা টেকনিক্যালে ব্রেকআউট দেখলাম, সেই ব্রেকআউট দেখে আমরা সেই স্টকটা রিকমেন্ড করে দিলাম, বুঝলেন তো? তো প্রত্যেকটা স্টক ব্যাকড বাই স্ট্রং ফান্ডামেন্টাল, এবং তারপরে টেকনিক্যালটা দেখা হয়, তারপরে গিয়ে আপনার কাছে আসে। র্যান্ডাম কোনো স্টক আপনাকে প্রোভাইড করা হচ্ছে না, এটা প্রথমে আপনি ক্লিয়ার থাকুন। দ্বিতীয়ত, আমরা যে স্টক রিকমেন্ডগুলো করছি, প্রত্যেকটা স্টক যে আপনাকে আনলক করতে হবে তার কিন্তু মানে নেই। আর এই কারণেই ক্রেডিট বেস সিস্টেম, তার ভ্যালিডিটি রয়েছে 1 বছর। আমি আপনাকে বলিনি যে আপনি যে ক্রেডিটটা কিনছেন সেটা 7 দিনে বা 10 দিনে বা 1 মাসে বা 2 মাসের মধ্যে আপনাকে পুরো শেষ করতে হবে। 1 বছর টাইম রয়েছে, একটা গোটা বছর। এবার দেখুন না, আমরা পুরো বছরে আপনি যদি হিসাব করেন, তাহলে প্রায় আপনি মোটামুটি 80-85টা বা 90টা মতো আমাদের কাছ থেকে স্টক রিকমেন্ডেশন আপনি পাবেন, বা তার বেশি পাবেন, ঠিক আছে? আপনারই ক্যাপিটাল শুধু লিমিটেড না, জগতে যত ইনভেস্টার রয়েছে প্রত্যেকেরই ক্যাপিটাল লিমিটেড। তো সেই কারণেই তো আমি এই ক্রেডিট বেস সিস্টেমটা নিয়ে এসেছি, যাতে আপনার কাছে যে ইনভেস্টেবল ক্যাপিটাল থাকে, তখনই আপনি আনলক করে দেখবেন যে কোন স্টকটা আমরা রিকমেন্ড করেছি। প্রতিটা স্টক আনলক করার কোনো দরকারই নেই। আমি আবারও বলছি, প্রত্যেকটা স্টক হাই কোয়ালিটির স্টক বলে আপনাকে রিকমেন্ড করা হয়েছে, র্যান্ডাম স্টক না। তো যে কারণে আপনি যে স্টকটা আনলক করুন না কেন, প্রতিটা স্টক আমাদের হাই কনভিকশন এবং হাই রিসার্চ করার পর সেই স্টক আইডিয়া আপনার সাথে শেয়ার করা হচ্ছে। আপনার কাছে ইনভেস্টমেন্ট করার মতো ক্যাপিটাল থাকবে তবেই আপনি আনলক করুন, তাছাড়া আনলক করবেন না। আবারও আমি বলছি, এই একই কথা রিপিটেড বলছি, আপনার কাছে ইনভেস্টমেন্ট করার মতো যখন ক্যাপিটাল থাকবে, তখনই একমাত্র আপনি আনলক করুন, তাছাড়া আনলক করবেন না। ক্রেডিট খরচা করবেন না। তখনই ক্রেডিট খরচা করবেন যখন আপনার কাছে ইনভেস্টমেন্ট করার মতো ক্যাপিটাল থাকবে। দেখুন, 3বার বললাম, এর আগেও ভিডিওতে অনেকবার বলেছি, প্লিজ এই বিষয়টা ভালো করে মাথায় ঢোকান। সব স্টক আনলক করার দরকার নেই। দ্বিতীয় কোয়ারি, আপনারা অনেক সময় যেসব স্টকগুলো রিকমেন্ড করছেন সেগুলোর দাম অনেক বেশি থাকছে। আমি 500-600 বা 1000 টাকার নিচে স্টকগুলো কেনা পছন্দ করি। আপনার অনেকগুলো স্টক দেখছি 2000 টাকা বা 3000 টাকা বা 1500 টাকা, 1000 টাকার উপরে আর কি, এই ধরনের স্টকের প্রাইসগুলো আপনারা রিকমেন্ড করছেন। আমি তাহলে আনলক করে বিনিয়োগ করার জন্য আমার ঠিক ঠেকছে না। এমন যদি সিস্টেম হয় যে আগে থেকে বুঝতে পারি যে যে স্টকটা আপনার রিকমেন্ড করেছেন সেটার প্রাইস এত, তাহলে আমি হয়তো সেই স্টকটা আনলকই করতাম না, আমার ক্রেডিট বেঁচে যেত। আনলক করার পর এত দাম দেখে ইনভেস্টমেন্ট করতে ভয় লাগছে। এই কোয়ারিটার উত্তর আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দিতে চাই। ধরুন আপনার কাছে রয়েছে 20,000 টাকা, ঠিক আছে? এখন আপনাকে বললাম যে একটা শেয়ার আপনি আনলক করলেন, দেখলেন যে 10,000 টাকা চলছে।
10,000 টাকা চলছে, আপনার কাছে ইনভেস্টমেন্ট ক্যাপিটাল কত রয়েছে? 20,000 টাকা। ঠিক আছে, আপনি কতগুলো শেয়ার নেবেন? দুটো শেয়ার নেবেন। 10,000 ইন্টু 2 করলে হচ্ছে 20,000 টাকা। ঠিক আছে, এবার ধরুন সেই স্টকটা 10% বাড়লো। 10% বাড়লে কত টাকার প্রফিট হয় আপনি বলুন তো? 2,000 টাকার প্রফিট হয়, কারেক্ট? এবার ধরুন আরও একটা স্টক আমরা রিকমেন্ড করলাম, সেই স্টকটা আপনি আনলক করে দেখলেন যে তার শেয়ারের প্রাইস চলছে 10 টাকা। তাহলে আপনার কাছে ইনভেস্টমেন্ট করা ক্যাপিটাল কত আছে? 20,000 টাকা। 10 টাকা যদি শেয়ারের দাম চলে তাহলে কতগুলো কোয়ান্টিটি আপনি পাচ্ছেন? 2,000 কোয়ান্টিটি পাচ্ছেন, বিরাট বড় কোয়ান্টিটি, রাইট? তাহলে 2,000 ইন্টু 10 করলে হয় 20,000 টাকা। এবারে এই স্টকটাও ধরুন 10% বাড়লো, প্রফিট বুক করালাম, কত টাকা আপনার প্রফিট হলো? 2,000 টাকা। তাহলে আগের এক্সাম্পলেও 2,000 টাকা হলো, এই এক্সাম্পলেও 2,000 টাকা হলো। পার্থক্য কী হলো? প্রফিটে কি কোনো পার্থক্য হলো? কোয়ান্টিটিতে পার্থক্য হলো। আমরা সবসময় মনে করি যে যত বেশি কোয়ান্টিটি কিনবো তত একটু বড় লোকই ফিল হয়, কিন্তু অ্যাকচুয়ালি যদি দেখা যায় লজিক তো সেম। তাহলে কেন প্রাইসের দিকে আপনি এতটা চিন্তিত হচ্ছেন? অনেকে এই সাধারণ কনসেপ্টটাই বোঝেন না, সেই কারণে এই ধরনের প্রশ্ন আসে আমার কাছে। আপনাকে এটা বুঝতে হবে যে কোনো কোম্পানি যদি প্রাইস কম হয় তার মানে সেই কোম্পানি ছোট, তা কিন্তু নয়। বা কোনো কোম্পানি যদি প্রাইস বেশি হয় তাহলে সেই কোম্পানিটা অনেক বড়, তাও কিন্তু নয়। উইপ্রো কোম্পানি শেয়ারের দাম যেটা চলছে, আর একটা স্মল ক্যাপ কোম্পানি আপনি দেখবেন অনেক ক্ষেত্রেই তার দাম হচ্ছে 2,000 3,000, কিন্তু উইপ্রো 1,000 নিচে। তাহলে আপনি উইপ্রো কোম্পানিকে ছোট বলবেন, আর ওই যে স্মল ক্যাপ কোম্পানি সেটাকে উইপ্রো থেকে বড় হয়ে গেল? তা কিন্তু নয়, আমাদেরকে দেখতে হবে মার্কেট ক্যাপ। আশা করছি এই এক্সাম্পল থেকে আপনার কোয়ারি আমি সলভ করতে পেরেছি। আরও একটা যেটা কোয়ারি, যেটা খুবই কমনলি আমি পেয়েছি, সেটা হচ্ছে কি আপনারা যে স্টক রিকমেন্ড করছেন সেখানে স্টপ লসও দিচ্ছেন না, টার্গেটও দিচ্ছেন না, প্রফিটও বুক করাচ্ছেন না। মানে এত স্টক দিচ্ছেন, আমরা আনলকও করছি, কিন্তু ভয় লাগছে আমাদেরকে, কেননা সেই স্টকে স্টপ লসই নেই। একজন অনেকেই ভালো মতো একটা কমেন্ট করেছেন, তিনি বলেছেন যে আমি তো 5-6 বছরে প্রচুর ভিডিওস আপলোড করেছি, সেখান থেকে আমি বারবার বলেছি যে রিস্ক ম্যানেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট, স্টপ লস খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা ট্রেডিংয়ের ক্ষেত্রে অবশ্যই লাগানো দরকার। তিনি একদম ঠিক কথা বলছেন, একদম ঠিক কথা বলছেন। তাহলে আমরা রাইজ অ্যাপে যে স্টকগুলো রিকমেন্ড করছি সেখানে স্টপ লস কেন নেই, বা টার্গেটই বা কেন নেই? এই প্রশ্নটা প্রায় 90% মানুষ আমাকে করেছেন, সুতরাং এটার উত্তর আমি একটু সময় নিয়ে দেবো। দেখুন, একটু বোঝার চেষ্টা করতে হবে আপনাকে যে রাইজ অ্যাপে যেসব স্টকগুলো দেওয়া হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই স্টকের আমরা স্টপ লস বা টার্গেট কিছু দিই না। কেন দিই না? এর পেছনে যথেষ্ট লজিক রয়েছে। প্রথমত, যে স্টকগুলো আমাদের ফিল্টার হয়ে আসে তার একটা বিরাট বড় প্রসেস রয়েছে, এবং সেটা ব্যাক টেস্টেড 5 ইয়ার্সের, 5 বছরের ব্যাক টেস্টেড, এবং প্রচুরভাবে আমরা সেটাকে মডিফাই করে 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 একটা জায়গায় নিয়ে এসে দেখেছি। এবং সেই পুরো প্রসেসের মধ্যে আমরা এটা দেখেছি যে যখন আমরা হাই মোমেন্টাম স্টক যখন ক্যাপচার করতে যাই, তখন যদি স্টপ লস লাগিয়ে রাখি তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় সেই স্টপ লসটা হিট হয়ে আবার সেই স্টকটা রিকভার করে গিয়ে আমাদেরকে প্রফিট দিত। কিন্তু যেহেতু আমাদের স্টপ লস লাগানো ছিল, স্টপ লস হিট হয়ে আমরা হয়তো লসে বুক করে বেরোতাম, তারপরে সেই স্টকটা মুভ করে যেত। এরকমটা আপনার সাথে হয় নিশ্চয়ই। অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনি হয়তো স্টপ লস লাগিয়েছেন, স্টপ লস হিট করে তারপরে সেই স্টকটা বেরিয়ে গেল। ঠিক আছে, তো দেখুন এই যে প্রসেসটা বললাম, এটা কিন্তু আমরা অনেকবার দেখেছি, অনেক ক্ষেত্রে দেখেছি। সুতরাং সেই কারণে আমরা স্টপ লস এখানে মেনটেন করি না। এটা হলো ফার্স্ট লজিক। দ্বিতীয় একটা লজিক রয়েছে, সেটা হলো যে আমরা রাইজ অ্যাপে যেসব স্টকগুলো রিকমেন্ড করি সেগুলো হাই মোমেন্টাম স্টক। এবার হাই মোমেন্টাম স্টকের ক্ষেত্রে আপনারা যদি লার্জ ক্যাপের সাথে হাই মোমেন্টাম স্টক, যেগুলো দেখবেন খুব সম্ভবত স্মল ক্যাপ মিড ক্যাপ ক্যাটাগরির স্টক হয়, যেগুলো আমরা রিকমেন্ড করি। এবার লার্জ ক্যাপ স্টক মানে হাতিবালা স্টক, বড় কোম্পানির স্টক, সেগুলো দেখবেন 6-7% পড়ে যাওয়া মানে বিরাট ব্যাপার। কিন্তু স্মল ক্যাপ মিড ক্যাপ ক্যাটাগরির যেসব স্টকগুলো রয়েছে বা হাই মোমেন্টামে যেগুলো রয়েছে, সেগুলো যদি 6-7%ও কারেকশন করে যায়, দ্যাট ইজ ভেরি নর্মাল। এই বিষয়টা যারা নতুন শেয়ার বাজারে আসছেন তারা কিন্তু ঘাবড়ে যাবেন, তারা হয়তো বুঝতে পারবে না, কিন্তু যারা পুরনো অভিজ্ঞ 10 বছর 15 বছর ধরে মার্কেটে রয়েছেন তারা এটা বোঝেন। মোমেন্টাম স্টক মানে কারেকশন ইজ ভেরি নর্মাল। 7-8% কারেকশন, ইভেন 10% কারেকশনও ভেরি নর্মাল। সেটা অবশ্যই আমরা মনিটর করছি। যদি এমন দেখা যায় যে কোনো স্টকে হয়তো তার মোমেন্টামই শিফট হচ্ছে, তাহলে আমরা সেটা মনিটর করছি, এটা আপনি নিশ্চিন্তে থাকুন। তো যেহেতু আমরা মোমেন্টাম স্টক দিচ্ছি, সেহেতু কখনো কোনো স্টকের ক্ষেত্রে 5-6% কারেকশন হয় এবং সেখান থেকে আবারও সেটা ব্যাক করে রিকভার করে ভালো একটা গেন আমাদেরকে দেয় বা ভালো একটা মোমেন্টাম আমাদেরকে দেখায়, তখন আমরা প্রফিটে ক্লোজ করি। যারা রাইজ অ্যাপে লাস্ট
4 মাস ধরে যুক্ত হয়ে আছেন, তারা অলরেডি এই বিষয়টা এক্সপিরিয়েন্স করে ফেলেছেন বলে তাদের থেকে কোনো রকম কোয়ারিজ বা প্রশ্ন আমরা পাই না। কিন্তু যারা নতুন যুক্ত হচ্ছেন তাদের কাছ থেকে এই কোয়ারি আমরা পাচ্ছি যে কখনো কোনো স্টক দেওয়া হলো, যদি একটু কারেকশন করে যায়, হঠাৎ করে তিনি ফোন করছেন, মেসেজ করছেন, ঘাবড়ে যাচ্ছেন তিনি যে রে বাবারে কী হয়ে গেল। এবার অনেকের মধ্যে এই চিন্তাটাও থাকছে যে আমরা তো এক্সপার্ট, কারেক্ট, আমরা তো এক্সপার্ট, আপনি আমাদের কাছে প্ল্যান নিয়েছেন, তো কোনো স্টক যখন দিচ্ছি তার মানে তো সেই স্টকটার বিরাট পোটেনশিয়াল থাকবে, স্টক দেওয়া মাত্র সেই স্টকটা বাড়তে হবে। অনেকে এটা ভাবছেন, কিন্তু দেখুন এটা হলো মার্কেট। মার্কেটে 3 রকমভাবে স্টক চলে। আপনি হয়তো ইনভেস্টমেন্ট করলেন, সঙ্গে সঙ্গে সেই স্টকটা বেড়ে চলে গেল, এটা হতে পারে। বা আপনি ইনভেস্টমেন্ট করলেন, তারপরে সেই স্টকটা একটু পড়ে গেল, তারপরে সেটা রিকভার করে বেড়ে গেল, এটা হতে পারে। বা এটা হতে পারে যে আপনি বিনিয়োগ করলেন স্টকে, সেই স্টকটা কনসলিডেট করছে, তারপরে গিয়ে বাড়লো বা পড়ে গেল, যাই হোক না কেন। তো দেখুন এই প্রত্যেকটা মানে আমরা যে স্টকগুলো রিকমেন্ড করছি 3টের মধ্যে যে কোনো একটা কেস হবে। আর প্রত্যেকটা স্টকে, মার্কেটে যতগুলো স্টক লিস্টেড রয়েছে সব স্টকে একই ঘটনা ঘটে। তো এমন না যে আপনি প্ল্যান নিয়েছেন এবং আমরা বিশাল এক্সপার্ট বলে যে স্টক দেবো পরের দিনে আপনাকে কিনলেই তারপরে বাড়তে শুরু হবে, এরমটা মানে নাই। হতে পারে সেটা পরের দিনে বাড়তে শুরু করে দিল এবং বিরাট বেড়ে গেল, হতে পারে কিছুটা পড়লো সেখান থেকে রিকভার করে বাড়লো, বা হতে পারে কনসলিডেট করে দিয়ে বাড়লো, বা হয়তো হতে পারে পড়ে গেল এবং রিকভার করলো না, সেটাও আমরা মনিটর করছি। আপনাকে এটা আমি নিশ্চিন্ত করতে চাই যে আমরা প্রতিটা স্টক, যে স্টকগুলো রিকমেন্ড করা হচ্ছে রাইজ আপে, প্রত্যেকটা স্টক আমরা মনিটর করছি, আমরা দেখছি। এমন না যে কোনো স্টক পড়ে গেল বলে আমরা হাত গুটিয়ে বসে থাকবো, আপনি কোনো রকম কিছু রেসপন্সও পাবেন না। প্রতিটা স্টক যদি পড়ে যায় এবং সেখানে যদি ভ্যালিড কোনো রিজন থাকে, আমরা সেটা কমেন্ট যে সেকশন রয়েছে, আপনি যে স্টকটা আনলক করেছেন তার যে কমেন্ট, সেখানে আপনি দেখতে পেয়ে যাবেন, আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। সেই নোটিফিকেশনে ক্লিক করলে আপনি কমেন্ট সেকশনে চলে যাবেন এবং দেখবেন ওখানে আমাদের বক্তব্য কী, সেটারও আমি ব্যবস্থা রেখেছি যাতে আপনি ঘাবড়ে না যান। দেখুন একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আমি এই বিষয়টা আপনাকে বোঝাতে চাই। যখন আপনি একটা ফ্লাইটে যান তখন তো টার্বুলেন্স হয়, মাঝে মধ্যে নাড়া দিয়ে ওঠে, ভয় লাগে যারে বাপরে প্ল্যান ক্র্যাশ না করে যায়, কিন্তু আপনি ভরসা রাখেন পাইলটের ওপর। এক্ষেত্রে পাইলট আমাদের ওপর আপনি ভরসা রেখেছেন, তো আমাদের ওপর ভরসাটা রাখুন। মাঝে মধ্যে এরকম ধরনের টার্বুলেন্স হবে, স্টক দেওয়া মাত্রই বাড়তে হবে এরকম কোনো মানে নেই। হতে পারে 5-6% পড়ে গেল বা কনসলিডেট করলো, সেখান থেকে বাড়লো না, টাইম লাগাচ্ছে, তারপরে হয়তো বাড়ছে। প্রত্যেকটা জিনিস আমরা মনিটর করছি। যদি কখনো মনে হয় যে এই স্টক থেকে বেরোনোর টাইম চলে এসেছে, আমাদের সেখানে ট্রিগার পয়েন্ট রয়েছে, প্রত্যেকের একটা স্ট্র্যাটেজি থাকে এক্সিটের, আমাদেরও রয়েছে, আপনি নিশ্চিন্তে থাকুন, আমাদেরও রয়েছে। আপনি সঠিক সময়ে সেটার নোটিফিকেশান পেয়ে যাবেন যখন এক্সিট দেওয়া হবে। তাই একটাই শুধু রিকোয়েস্ট করব, আমরা যেরকম পাইলটের ওপর পুরো ভরসা রাখি, আমাদের উপরে সেরকম আপনি ভরসা রাখুন, আস্থা রাখুন, ট্রাস্ট করুন। আমরা প্রতিটা বিষয় খুব ভালো করে দেখছি। এবার এখানে একটা ভ্যালিড প্রশ্ন হতে পারে যে ধরুন আপনার কাছে একটা লামসাম ক্যাপিটাল রয়েছে, পুরো ক্যাপিটাল আপনি আনলক করলেন এবং পুরো ক্যাপিটাল লাগিয়ে দিলেন। এবার হয়তো হতে পারে সেই স্টকটা পারফর্ম করলো না বা সেটা পড়ে গেল। দেখুন আমাদের যেটা আপাতত আপনি দেখতে পাচ্ছেন অ্যাপের মধ্যে যে উইনিং রেশিও যেটা রয়েছে সেটা হচ্ছে 90%। তার মানে 10টা স্টকের মধ্যে 9টা স্টক আপাতত প্রফিট এবং একটা স্টকের লস। এবার এই একটা স্টকের লস, সেই স্টকটা যদি আপনি কিনে থাকেন, বা হতে পারে আপনি যদি পারফরমেন্স সেকশন চেক করেন তাহলে দেখবেন যে 3টে স্টকে মোটামুটি লস আমরা বুক করেছি, বাকি সমস্ত স্টকে আমরা প্রফিট বুক করেছি। হতে পারে যে 3টে স্টকেই আপনি ইনভেস্টমেন্ট করে দিয়েছেন এবং আপনার অনেকটা ক্যাপিটাল, ঠিক আছে, তাহলে তো আপনি ফেসে গেলেন সেই ক্যাপিটাল নিয়ে, হতে পারে। তাহলে এর উপায় কি? রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে আমরা করব যদি স্টপ লস না থাকে? এইটা দারুণ প্রশ্ন, এটা ভ্যালিড প্রশ্ন। এটার উত্তর আমাদের রিসার্চ রিপোর্টে রয়েছে। আপনি যেটা আনলক করবেন স্টকটা, সেই স্টকের রিসার্চ রিপোর্ট আপনি পেয়ে যাবেন। সেই রিসার্চ রিপোর্টের 7 নম্বর পেজ দেখবেন, 7 নম্বর পেজ, 7 নম্বর পেজে গিয়ে দেখবেন যে ওখানে রিস্ক ম্যানেজমেন্টের একটা রুল, যেটা ইউনিভার্সাল রুল, এটা সবার জন্য। দেখুন আমরা অ্যাডভাইস করতে পারি না, আমরা সেবি রেজিস্টার্ড, কিন্তু অ্যাডভাইস করতে পারি না, আপনাকে আমি সাজেস্ট করতে পারি রিস্ক ম্যানেজমেন্ট হিসেবে, এবং এটা ইউনিভার্সাল রুল হিসেবে আমি বলছি। আমরা যেটা ভাবি সেটা হচ্ছে যে আপনার যদি আপ টু 3 লাখ, 3 লাখের ভেতরে যদি ক্যাপিটাল থাকে ইনভেস্টমেন্ট করার জন্য দেখছেন, তাহলে তার 15%, 15% একটা স্টক ইনভেস্টমেন্ট করবেন, তার বেশি কিন্তু নয়। বোঝা গেল? 3 লাখ থেকে 10 লাখ এই রেঞ্জের মধ্যে যদি আপনার ক্যাপিটাল থাকে, তাহলে পার স্টক ম্যাক্সিমাম 10% আপনি অ্যালোকেট করতে পারেন, ম্যাক্সিমাম 10% আপনার টোটাল ক্যাপিটালের। আবার 10 লাখের ওপরে যদি আপনার ক্যাপিটাল হয়, তাহলে ম্যাক্সিমাম 5% একটা স্টকের ওপর আপনি অ্যালোকেট করতে পারেন। এই রুলটা আপনি কোথাও লিখে রাখুন, অবশ্যই মনে রাখুন, বা আপনি ভিডিওটা সেভ করে রাখুন, যে যখনই কখনো আপনার কনফিউশন আসবে এখানে এসে ভিডিওটা দেখে নিতে পারবেন। এটাই হলো আমাদের সাজেস্টেড রিস্ক ম্যানেজমেন্ট রুল। এরকমভাবে আপনি বিনিয়োগ করতে পারেন, বা আপনি এই সেম বিষয়টা আপনি
প্রত্যেকটা রিসার্চ রিপোর্টের যে 7 নম্বর পেজ, সেই 7 নম্বর পেজে আপনি দেখতে পাবেন। এটা আমাদের সাজেশন, রিস্ক ম্যানেজমেন্ট আপনি এভাবে করতে পারেন, এটা আমি সবার জন্য বলছি। আশা করছি এই ফর্মুলাটা পাওয়ার পর এবারে আপনি একটু নিশ্চিন্ত হলেন। এবারে আর একটা কোয়ারি যেটা আমি প্রায় পেয়েছি ভিডিওর কমেন্টে, সেটাও খুবই জেনুইন কোয়ারি। সেটা হচ্ছে যে আপনি যদি পারফরমেন্স সেকশনে যান রাইজ অ্যাপের, তাহলে দেখবেন যে সেখানে একটা স্টক আমরা লস বুক করিয়েছি, সেটা হলো এমসিএক্স। এমসিএক্সের যে লস বুক আমরা করিয়েছি সেটা হলো 21%, নেগেটিভ 21%, বড় ধরনের একটা লস। তো এখন এই যে লস, এই লসটা দেখে অনেকে ঘাবড়ে গেছেন যে বাবা এত বড় লস, সেই তুলনায় তো প্রফিট সেরকম নেই। যেটা হাইয়েস্ট আমরা প্রফিট ওখানে করেছিলাম সেটা হলো 15%-এর মতো আর কি। তাহলে একটা স্টকে লস 21% এবং একটা স্টকে হাইয়েস্ট যেটা আমরা প্রফিট করেছি সেটা হচ্ছে 15% একটা স্টকে। তাহলে তো আমরা বড় ধরনের একটা রিস্ক নিচ্ছি, 21% নেগেটিভ। দেখুন, এই বিষয়টা আমি একটু ক্ল্যারিফাই করতে চাই আপনাকে। প্রথমবারের জন্য যখন রাইজ অ্যাপ লঞ্চ করা হয় তখন কিছু সংখ্যক মানুষের জন্য সেটা লাইভ ছিল। এখন যেরকম পাবলিকলি অ্যাভেলেবেল সবার জন্য এখন রাইজ অ্যাপ, কিন্তু তখন কিছু সংখ্যক মানুষের জন্য সেই অ্যাক্সেসটা ছিল, খুব একটা বড় সংখ্যক মানুষ না সেটা। তো এই যে ছোট গ্রুপ অফ পিপল, তাদের জন্য যে রাইজ অ্যাপটা লঞ্চ আমরা করেছিলাম, তারা সেখান থেকে বেনিফিটটা নিয়েছিল। এবার সেই প্রসেসে আমরা এই যে এমসিএক্স, এই স্টকটা রিকমেন্ড করি এবং সেখানে আমরা যেরকমভাবে আমরা দেখছি, অ্যানালাইসিস করছি, সেই অনুযায়ী আমরা দেখলাম যে একটা থেসিস সেটা চেঞ্জ হচ্ছে এবং সেটা প্রপার আমরা এক্সপ্লেনেশন দিয়েছিলাম যে কী কারণে এমসিএক্স আমরা লস বুক করছি, যে থেসিস পরিবর্তন হচ্ছে সেটা কোন থেসিস, কী কারণে, পুরো একদম একটা বড় পিডিএফ ফাইলে আমরা সেটা এক্সপ্লেন করে জানিয়েছিলাম। ঠিক আছে, এবার দেখুন এই যে লসটা হলো সেটা আমরা মানছি, যেটা লসটা হয়েছে। স্টক মার্কেটে সবসময় যে প্রফিট হয় তা তো না, লসও তো হয়। সেখান থেকে আমরা পাই শিক্ষা। এই শিক্ষাটা আমরা এখান থেকে পেয়েছি, এমসিএক্স থেকেও শিক্ষাটা পেয়েছি। এত বড় লস যাতে না হয় তার জন্য আমাদের যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমটাকে আরও বেশি মডিফাই করার চেষ্টা করেছি, আরও বেশি উন্নততর করার চেষ্টা করেছি যাতে এই ধরনের ঘটনা নেক্সট টাইম না ঘটে। এমসিএক্সের এই লস থেকে আমরা এক্সিট ক্রাইটেরিয়ার মধ্যেও পরিবর্তন করেছি যাতে এত বড় লস কখনো আমাদেরকে না নিতে হয়। এই বিষয়টা নিয়ে আমরা আরও বেশি অ্যালার্টিভ হয়ে গেছে যাতে নেক্সট টাইম এই ধরনের ঘটনা না ঘটে। তো সুতরাং যারা নতুন আমাদের সাথে অনবোর্ড হচ্ছেন তাদের জন্য আবার এটা পজিটিভভাবে ইম্প্যাক্ট ফেলবে, কেননা আমরা সিস্টেম চেঞ্জ করেছি, আগের থেকে বেশি অ্যালার্টিভ হয়ে গেছি এবং রিসার্চের ক্ষেত্রে কোন ক্ষেত্রে আমাদের এই থিসিস চেঞ্জ হয়েছে সেটাকে মনিটর করে, সেটাকে আইডেন্টিফাই করে, সেটা যাতে পরবর্তী ক্ষেত্রে না ঘটে সেই হিসেবে আমরা এখন জাজ করছি। তো সামনে যারা আসছে, নতুন যারা যুক্ত হয়েছেন বা হচ্ছেন লাইভ দেওয়ার পর, ওপেনলি পাবলিকের জন্য রাইজ অ্যাপ ওপেন হওয়ার পর, তাদের জন্য এটা কিন্তু আমি বলবো যে বেনিফিট হয়ে গেল। এবার দেখুন, এটা মার্কেট, এখানে 100% আপনি গ্যারেন্টি সহকারে কিছু বলতে পারেন না, কিন্তু আমাদের দিক থেকে যতটা কিছু পরিবর্তন করা দরকার, যা কিছু করা দরকার সামনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, প্রিকশন যেটুকু নেওয়া দরকার, কশিয়াস থাকাটা যতটা দরকার, আমরা ততটাই অ্যালার্টিভ থাকবো। এইটা আমি আপনাকে বলতে পারি, এটা আপনাকে আমি কমিট করতে পারি। এর সাথে সেই একই কথা আমি আবার বলতে চাই যে যেহেতু রিস্ক ম্যানেজমেন্ট রুল এবার আপনি পেয়ে গেছেন 7 নম্বর পেজ রিসার্চ রিপোর্টের, সেই রিস্ক ম্যানেজমেন্ট রুল অনুযায়ী যদি আপনি ইনভেস্টমেন্ট করেন আর যদি এরকম ধরনের ঘটনা পরবর্তী ক্ষেত্রে ঘটেও, তাহলে বড় ক্যাপিটাল আপনার কখনো লস হবে না। দিস ইজ ইম্পর্টেন্ট। আবার অনেকে আমাদেরকে এটাও কোয়ারি করে যে রাইজ অ্যাপে যে স্টক রিকমেন্ডেশনগুলো দেওয়া হয় সেখানে টার্গেট কেন দেওয়া হয় না। দেখুন, এর পেছনে একটা লজিক রয়েছে যে যখন আমরা কোনো স্টকে টার্গেট দিই তখন সেই স্টকের প্রফিটেবিলিটিকে আমরা লিমিট করছি। এখন দেখুন, আপনি শুধুমাত্র টেকনিক্যাল দেখবেন, তো সেই অনুযায়ী আপনি বলবেন যে এই টার্গেটটা এখানে হতে পারে, কিন্তু আমরা তো শুধুমাত্র টেকনিক্যালের ওপর বেস করে সেই স্টকটা রিকমেন্ড করিনি, এর পেছনে রয়েছে ফান্ডামেন্টালের ব্যাকড। তো আমাদেরকে দুটোই দেখতে হয় যে সেখানে কোনো নিউজ এসছে নাকি, টেকনিক্যাল সেট আপ, ফান্ডামেন্টালের ক্ষেত্রে কোনো পরিবর্তন হলো নাকি, বা কিছু পরিবর্তন যেগুলো আমরা কন্টিনিউ মনিটর করছি। তো যদি কোনো স্টকের ক্ষেত্রে যদি পোটেনশিয়াল আরও অনেক বেশি থাকে তাহলে আমরা সেটা কেন নেব না বলুন আপনি। তো সুতরাং আমরা সেই কারণে টার্গেট দিচ্ছি না, ওপেন থাকে টার্গেট। কিন্তু একটু আমরা এখানে পরিবর্তন করছি, আপনাদের থেকে ফিডব্যাক নিই সেটা আমরা করছি। অনেকেই এটা বলেছেন যে আমরা কাজকর্ম করি, আমাদেরকে সবসময় ট্র্যাক করাটা মুশকিল হয়ে যাচ্ছে। তো যদি আপনি আগের থেকে কোনো স্টকের টার্গেট দিয়ে রাখেন তাহলে আমাদের ক্ষেত্রে সুবিধা হয়। আমরা জিডিটি লাগিয়ে রাখলাম, যখন সেই টার্গেটটা আসলো অটোমেটিক বুক হয়ে গেল, ফেয়ার এনাফ। তো সেই কারণে আমরা এটা আবার ভাবনা চিন্তা করছি যে পরবর্তী ক্ষেত্রে যখন কোনো স্টক আমরা রিকমেন্ড করব তখন তার সাথে টার্গেটও আমরা দেব। কিন্তু এই টার্গেট রিভাইজডও হতে পারে, যদি আমাদের মনে হয় সেই স্টকের মধ্যে আরও পোটেনশিয়াল রয়েছে তাহলে পিরিয়ডিক্যালি আমরা রিভিউ করে সেটাকে আমরা চেঞ্জ করতে পারি। তো আমার এখানে একমাত্র উদ্দেশ্য যে আপনাকে ফাটাফাটি শুধু বাই সেল করা না, কিনলাম বিক্রি করলাম এরকম না। আমাদের এম এটাই থাকে যে ম্যাক্সিমাম মোমেন্টামটা আমরা সেই স্টক থেকে ক্যাপচার করতে পারি, সেই কারণে আমরা কন্টিনিউ মনিটরও করি। এবার হতে পারে কখনো কখনো কোনো স্টক আমরা প্রফিট বুকিং করলাম, তারপরে আরও বেড়ে গেল,
পার্ট অফ দ্য গেম। আবার কখনো কোনো প্রফিট বুকিং করার পর পড়ে গেল, সেটাও হতে পারে। তো সব রকম হতে পারে মার্কেটে, কিন্তু আমাদের থেসিস, আমাদের যে সিস্টেম রয়েছে সেটা আমরা ফলো করব। যেটা আমি আগেও বলেছি আপনাকে, যারা যারা আপনার ট্রেডিং করেন তারা জানেন যে ডিসিপ্লিন কতটা ইম্পর্টেন্ট। তো আমরা সেই ডিসিপ্লিন মেনটেন করার জন্যই দেখি, ঠিক আছে? এছাড়া আর একটা কোয়ারি, যেটা কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমি পেয়েছি, ভিডিওর কমেন্ট থেকেও পেয়েছি, সেই জিনিসটা আমি আরও একবার অ্যাড্রেস করতে চাই। যে ধরুন আজকে 16 তারিখ, 16ই অগস্ট, ঠিক আছে? এখন আজ থেকে 4 দিন আগে একটা স্টক রিকমেন্ড করা হয়েছে। এবার সেই স্টকটা ধরুন রিকমেন্ড করার পর তার যে বাইং রেঞ্জ ছিল সেখান থেকে সেই স্টকটা বেরিয়ে গেছে, আমরা ইনঅ্যাক্টিভ করে দিয়েছি। ইনঅ্যাক্টিভ করলে আপনি সেই স্টকটা দেখতে পাবেন না, কারেক্ট? এবার পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই স্টকটা আবার ঘুরে এসে সেই বাইং রেঞ্জে আবার এসেছে, আমরা সেটাকে আবারও অ্যাক্টিভ করলাম। যখনই অ্যাক্টিভ করব, যদি আপনি আনলক না করে থাকেন তাহলে আবার আপনার কাছে নোটিফিকেশান যাবে যে আমরা নতুন স্টক রিকমেন্ড করেছি, আপনি দেখতে পারেন, সেই স্টকটা খুলে আপনি দেখতে পারেন। কিন্তু যদি আপনি আনলক করে থাকেন তাহলে আপনার কাছে নোটিফিকেশান যাবে না, যখন আমরা আবার ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ করব। পারফেক্ট আছে? এটা আমি আগেও ভিডিওতে আমি এক্সপ্লেন করেছি। এবারে যখন আপনি দেখলেন সেই স্টকটা আনলক করে দেখলেন যে সেই স্টকটা 4 দিন আগেকার স্টক রিকমেন্ড করার, আপনার তখন হয়ে যাচ্ছে যে লেটেস্ট স্টক রিকমেন্ডেশন আমার চাই, পুরনো স্টক রিকমেন্ডেশনে আমি কি করব। এখানে একটা বিষয় আপনার বোঝার আছে। দেখুন, আমরা যে স্টকগুলো রিকমেন্ড করছি না, এটা ডেট আপনি দেখবেন না, দেখবেন যে বাইং রেঞ্জ। আমরা মনে করি প্রতিটা স্টকে যে স্টকগুলো রিকমেন্ড করা হচ্ছে, প্রতিটা স্টকে আমাদের হাই কনভিকশন রয়েছে বলেই কিন্তু আপনাকে রিকমেন্ড করা হচ্ছে। তো যদি কোনো স্টক তার বাইং রেঞ্জ থেকে বেরিয়ে যায়, ধরুন একটা স্টকের আমি রেঞ্জ দিলাম, সেখান থেকে বেরিয়ে গেলো, আরও উপরে চলে গেলো, হতেই পারে মার্কেট কারেকশন করতেই পারে, সেই স্টকটাও আবার কারেকশন করে হয়তো আবার বাইং রেঞ্জে আসলো, আপনি তখন আনলক করলেন, তখন দেখলেন যে 3 দিনের পুরনো, নো প্রবলেম। তখনও সেই স্টকটার মধ্যে দম রয়েছে বলেই আমরা সেটাকে ইনঅ্যাক্টিভ থেকে আবার অ্যাক্টিভ করলাম। আবারও সেম কথা আমি রিপিট করছি যে যেসব স্টকগুলো রাইজ অ্যাপে রিকমেন্ড করা হয়, প্রতিটা স্টকে আমাদের হাই কনভিকশন থাকে। তো আবারও যদি আমি সেই বাইং রেঞ্জে পাই, তাহলে কেন আমি সেখানে ইনভেস্টমেন্ট করবো না? কেন আমি শুধুমাত্র ডেট দেখবো যে কবে রিকমেন্ড করা হয়েছিল? ডেটের এখানে কোনো ভ্যালিডিটি নেই, আপনাকে দেখতে হবে বাইং রেঞ্জ। বাইং রেঞ্জের মধ্যে পাচ্ছেন কি, তাহলে তখনও আপনি কিনতে পারেন, অপরচুনিটি রয়েছে। সেই কারণেই তো আমরা অ্যাক্টিভ করলাম, বোঝা গেল? তো এই একটা ছোট্ট কোয়ারি আমি মাঝে মধ্যে পেয়ে থাকি, সেই কারণে এই ভিডিওতে সেটা আমি অ্যাড্রেস করে দিলাম। সুতরাং দেখবেন সবসময় বাইং রেঞ্জ এবং স্টকের নাম, ডেট দেখবেন না। আর একটা যেটা কোয়ারি, যেটা আপনিও হয়তো আপনার কোয়ারি হতে পারে, এটা যারা ভিডিওটা দেখছেন প্রচুর মানুষ করেছেন, প্রচুর মানুষ করেছেন, সেটা হচ্ছে যে আচ্ছা, কতটা মিনিমাম ক্যাপিটাল দিয়ে আমি শুরু করতে পারি? আচ্ছা, একটা গোটা বছরে কতগুলো স্টক রিকমেন্ডেশন আপনাদের থেকে প্রোভাইড হবে বা রিকমেন্ড আপনারা করবেন, তাহলে সেই হিসেবে আমি রিচার্জটা করতাম আর কি। এরকম একটা প্রশ্ন থাকে। দেখুন, আইডিয়ালি যদি বলা হয় তাহলে মিনিমাম 50,000 রুপিস থেকে আপনি শুরু করতে পারেন। তবে আইডিয়ালি যদি আপনার 1 লাখ টাকার ওপর থাকে, ক্যাপিটাল যদি 1 লাখ টাকার উপরে থাকে, যত বেশি থাকবে তত বেশি সেটা আপনার জন্য ভালো, তত তাড়াতাড়ি আপনার কস্ট রিকভার হবে, ঠিক আছে? কেননা দেখুন, আপনি আমাদের কাছ থেকে সার্ভিস নিচ্ছেন, সেখানে একটা কস্টিং লাগছে, প্লাস আপনাকে বাই সেল করতে হচ্ছে, সেখানেও একটা ব্রোকারেজ চার্জেস লাগছে। তো সব কিছু মিলিয়ে যে কস্টিংটা আপনি দিচ্ছেন, সেখানে যদি বড় ক্যাপিটাল আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, খুব ইজিলি আপনার সেই কস্টিংটা কভার আপ হয়ে যাবে। এটা খুব ন্যাচারাল একটা বিষয় স্টক মার্কেটে। তো যত বেশি ক্যাপিটাল তত বেশি সুবিধা আপনার। অনেকে এটা জানতে চেয়েছিলেন বলে আমি কভার করলাম। এবারে সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, রাইজ অ্যাপে একটা গোটা বছরে কতগুলো স্টক রিকমেন্ড আসতে পারে? দেখুন, এটার কোনো একদম নিশ্চিত আনসার নেই যে এতগুলো স্টক আসবে। তার কারণ এটা ডিপেন্ড করে মার্কেট কন্ডিশনের ওপর। সেই কারণেই আমাদের ক্রেডিট বেস সিস্টেম। যদি মার্কেটের কন্ডিশন খুব খারাপ থাকে তাহলে কম স্টক আসবে রিকমেন্ড হিসেবে, যদি মার্কেটের কন্ডিশন খুব ভালো থাকে তাহলে বেশি স্টক আসতে পারে। এখন যেরকম বেশি স্টকস আসছে, কেননা মার্কেট কন্ডিশন ভালো হচ্ছে এবং অনেক কোম্পানি ভালো ভালো রেজাল্ট করছে। মিড ক্যাপ, স্মল ক্যাপ দেখুন, তারা দুর্ধর্ষ রেজাল্ট করছে, তাদের আর্নিংস গ্রোথ দেখুন দারুণ করছে, সেই কারণে বেশি স্টকস আসছে এখন। যদি পরবর্তী ক্ষেত্রে মার্কেট খারাপ হয়ে যায় তাহলে স্টকস আসবে না। তো একটা জিনিস মনে রাখবেন যে আমরা শুধুমাত্র সেই স্টকই দেবো যে স্টকগুলো আমাদের সিস্টেম থেকে সেই স্টকগুলো আসবে এবং তার উপর দারুণভাবে আমরা রিসার্চ করেছি, সেই স্টকগুলোই আপনাকে রিকমেন্ড করা হবে। সেই কারণে আমরা বলি সবসময় যে প্রত্যেকটা স্টক কোয়ালিটি স্টক এবং হাই কনভিকশন থাকবে আমাদের, সেই স্টকই আপনাকে রিকমেন্ড করা হবে। এবার যদি দেখা যায় যে মার্কেট কন্ডিশন খারাপ, তাহলে কম স্টক আসবে। এবার এই বিষয়টা একটু গেস ওয়ার্ক করে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে কতটা মোটামুটি করা যেতে পারে। দেখুন, আমরা লাস্ট কোয়ার্টারে আমরা যদি বলি তাহলে মোটামুটি 40টা স্টক আমরা রিকমেন্ড করেছিলাম। তাহলে 40 × 4টে কোয়ার্টার যদি হয় তাহলে 4 × 4 = 16, মানে 160টা স্টক হয়ে যাচ্ছে। বাট আমি আইডিয়া
আইডিয়ালি বলছি আপনাকে যে দেখুন মার্কেটের কন্ডিশন তো কখনো ভালো হতে পারে, খারাপ হতে পারে। তো আমি আপনাকে বলছি যে আপনি ওই 90টা মতো আর কি পেতে পারেন, ঠিক আছে? এটা আমি তাও গেস ওয়ার্ক করছি, এরকম না যে 90টা আমি দেবই। তার থেকে বেশিও দিতে পারি, কমও হতে পারে, বাট তার থেকে বেশি দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। কেননা আমরা সবসময় চেষ্টা করি যে সেই মানিটাকে, যেটা আপনার ইনভেস্টমেন্ট করবেন, সেটাকে কন্টিনিউ রোলিং করতে, যে কারণে আমরা মাঝে মধ্যে প্রফিট বুকিং করাই, যাতে অ্যাক্টিভ ইনকাম আপনার কাছে আসে। কেননা মেন উদ্দেশ্য রাইজ অ্যাপের এই স্টক রিকমেন্ডেশনের অ্যাক্টিভ ইনকামের উপর বেশি ফোকাস করা, এটাও একটা বড় উদ্দেশ্য আমাদের। তো এটাই হচ্ছে বিষয়। তো যেরকম যেরকম স্টক আসবে আপনি সেরকম সেরকম রিকমেন্ড পেতে থাকবেন। তবে আপনি ধরতে পারেন আইডিয়ালি আমরা 90টার বেশি স্টক রিকমেন্ড করবো একটা গোটা বছরে। অবভিয়াসলি তার মধ্যে প্রফিট বুকিংও আসবে। তো এমন না যে 90টা পুরো স্টকে আপনাকে কিনতে হবে। একটা স্টক কিনলেন, কিছু সময় পর প্রফিট বুকিং আসলো, সেই স্টক থেকে আপনি ক্যাপিটাল আপনার ফ্রি হয়ে গেল, আবার একটা নতুন স্টক আপনি ঢুকলেন, সেই ক্যাপিটালই আপনার আবার রোলিং হলো, এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, বোঝা গেল তো? তো একটা ভালো ক্ল্যারিটি আপনি পেলেন যে মিনিমাম কত টাকা এবং কতগুলো স্টক রিকমেন্ডেশন পাওয়া যেতে পারে রাইজ অ্যাপ থেকে। ঠিক আছে, এবারে লাস্ট কোয়ারি, যেটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং কোয়ারি। অনেকেই আমাদেরকে ফোন করছেন বা কমেন্টও বলছেন যে আরে স্যার, আপনি যে স্টকগুলো দিচ্ছেন সেই স্টকগুলো তো বিশাল বেড়ে গেছে, তারপরে আপনি বলছেন। আরে আগে বলুন, আপনারা এত বড় রিসার্চ টিম নিয়ে রয়েছেন, আগে বলুন, র্যালি দেওয়ার আগে বলুন। বড় বড় গ্রিন ক্যান্ডেল তৈরি করছে, তারপরে গিয়ে টপে বলছে না কোনো সাপোর্ট আছে, না কোনো কিছু আছে, এ তো পড়বেই, এ তো বিরাট পড়বে। এই ধরনের কমেন্ট আমরা পাচ্ছি। দেখুন, একটা বিষয় আপনাকে আমি ক্লিয়ারলি জানাতে চাই, এই যে আপনি কমেন্টগুলো করছেন বা ফোন কলসগুলো পাচ্ছি যে একটা স্টক বিরাট বেড়ে গেল তারপরে দেওয়া হচ্ছে, আরে ভাই এত বেড়ে যাওয়ার পর স্টক দিলে তো পড়বেই, পড়ার চান্সেস হাই। আপনি এই সব কমেন্টগুলো করছেন শুধুমাত্র টেকনিক্যাল চার্ট দেখে। খুবই ইজি দেখা, যে কোনো সময় যে কেউ দেখে নিতে পারবে। দেখে নিচ্ছে বড় বড় গ্রিন ক্যান্ডেল বিরাট বেড়ে গেছে, আরে বাপরে, ভয় লাগছে তো, এবারে পড়ে যাবে তো। আপনারা যারা এতদিন ধরে ট্রেড করেন, একটা কথা বলুন তো, অনেক সময় দেখা যায় না এরকম যে কোনো স্টক বিশাল বেড়ে গেছে, ভয় লাগছে আপনার ঢুকতে, কিন্তু সেই স্টকটাই বিশাল বড় রিটার্ন দিয়েছে সামনে দিনে। আপনি দেখছেন যে স্টকটা ভয় লাগছিল ঢোকার জন্য, কিন্তু সেই স্টকটাই পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে বড় রিটার্ন দিচ্ছে। কেন জানেন? তার কারণ আমরা শুধুমাত্র টেকনিক্যাল দেখছি বলে। দেখুন, টেকনিক্যাল ইজ ইম্পর্টেন্ট, আমি সেখানে টেকনিক্যালকে আমি খারাপভাবে নিচ্ছি না, টেকনিক্যাল ইম্পর্টেন্ট। কিন্তু আমরা যে স্টক রিকমেন্ডেশনগুলো দিই সেটা শুধুমাত্র টেকনিক্যালের উপর না। তো তো আপনি জাজমেন্ট যেটা দিচ্ছেন সেটা শুধুমাত্র টেকনিক্যালের উপর দিচ্ছেন, দ্যাট ইজ রং। আপনাকে ফান্ডামেন্টালে পড়তে হবে। যদি আপনাকে জাজমেন্টই দিতে হয় যে এরকম কেন রিকমেন্ড করছেন, তাহলে আপনি পড়ুন বসে বসে কনকল, 100 পাতার কনকল পড়ুন, ম্যানেজমেন্ট কি বলছে, গাইডেন্স কি রয়েছে, সেক্টরে অ্যানালাইসিস করুন, বাকি স্টক যে বাকি কোম্পানিগুলো, পেয়ার যে গ্রুপগুলো রয়েছে তারা কীরকম রেজাল্ট পাবলিশ করছে, কে কতটা বেশি আর্নিং পাবলিশ করছে, বা বাকি যেসব আরও প্যারামিটারগুলো রয়েছে ফান্ডামেন্টাল যেগুলো, সেগুলো আপনাকে দেখতে হবে। তাহলে সমস্ত নিউজ ট্র্যাক করতে হবে, সব কিছু শোনার পর, সব কিছু দেখার পর তারপর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এরপর এটা বাড়বে কি আর কি পড়বে। তারপর আপনি বলতে পারেন, আপনি শুধুমাত্র টেকনিক্যাল চার্ট দেখে আপনি একটা স্টককে জাজ করে দেবেন যে এরপর তো এটা পড়বে, দ্যাট ইজ রং। আর যদি সেটাই হতো তাহলে আপনি দেখুন না, আমরা তো শুধু এখনই শুরু করছি না, আমরা তো আগেও রিকমেন্ডেশনগুলো করেছি। আপনি পারফরমেন্সে গিয়ে একবার চেক করুন, পারফরমেন্সে গিয়ে চেক করলে দেখবেন যে স্টকগুলো আমাদের দেওয়া হয়েছিল প্রত্যেকটা স্টক হাই মোমেন্টাম স্টক। আপনার মনে হতে পারে যে এখনই হয়তো এই স্টকটা কারেকশন করে যেতে পারে, বিরাট পড়ে যেতে পারে, বিরাট লস হতে পারে, কিন্তু দেখুন সেই স্টকগুলো কোথায় কোথায় দাঁড়িয়ে আছে। এখানেই পার্থক্য। সুতরাং আপনি শুধুমাত্র টেকনিক্যাল চার্ট দেখে এই ধরনের জাজমেন্ট প্লিজ পাস করবেন না। নিজে আপনি পড়ুন, কনকল পড়ুন, 100 পাতার কনকল পড়ুন, একটু পরিশ্রম করুন, তারপর না হয় আপনি এই ধরনের কমেন্ট করবেন, তখন আমি মেনে নেব। কিন্তু যদি আপনি একবার কনকল পড়ে নেন, তাহলে আপনি নিজেই মনে করবেন যে হ্যাঁ, এই স্টকটার মধ্যে ভালো পোটেনশিয়াল রয়েছে, আপনি নিজেই বলবেন। তখন আপনার কাছে টেকনিক্যাল চার্ট আর ভ্যালিড থাকবে না। তাই প্রত্যেককে যারা ভিডিওটা দেখছেন, একটাই রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, যারা ট্রাস্ট করেছেন আমাদের উপর, আমাদের কথা শুনে রিকমেন্ডেশন সার্ভিস নিয়েছেন এবং আনলক করে সেই স্টকে ইনভেস্টমেন্ট করেছেন, আমাদের কথাতেই তাহলে সেল করবেন। এত প্যানিক করবেন না, চার্ট দেখা দরকারই নেই। দেখুন, আমাদের পুরো ক্লিয়ার, সবার জন্য রাইজ অ্যাপ না। আপনি যদি নিজেকে ভাবেন যে আমি খুব এক্সপার্ট, অনেক বছর আমি মার্কেটে দিয়েছি, প্রচুর টাকা আমি ইনকাম করেছি, বা আমি এই মার্কেটে বিশাল একটা আমার উইনিং রেশিও রয়েছে, ভালো একটা এজ রয়েছে, রাইজ অ্যাপ আপনার জন্য একদমই না। আপনার নিজের সিস্টেমের উপর বিলিভ করুন, সিস্টেমের উপর কাজ করুন। রাইজ অ্যাপ কাদের জন্য তাহলে? রাইজ অ্যাপ নাম্বার 1, যারা নতুন শেয়ার বাজারে এসেছেন। আমি চাই না যে তারা ক্যাপিটাল লস করে করে শিখুক, আমি চাই
যে ক্যাপিটাল তারা প্রোটেক্ট করুক এবং সেখান থেকে আমরা তাদেরকে হেল্প আউট যেন করতে পারি। দ্বিতীয়ত, ওয়ার্কিং প্রফেশনালের জন্য আপনার আলাদা একটা বিজনেস রয়েছে বা আপনি অন্য একটা জব করেন, অতটা সময় দিতে পারেন না শেয়ার বাজারে, কেননা শেয়ার বাজার একটা প্রফেশনালের জায়গা, এতটা সহজ না। যদি এতটা সহজই হতো তাহলে এত মানুষ লস করতো না। সেবি রিপোর্ট দেখুন না যে কতটা মানুষ লস করছে। তো যেহেতু এটা প্রফেশনালের জায়গা আর আপনার কাছে অতটা টাইমও নেই যে এক্সট্রাভাবে আপনি দেবেন, তাহলে আপনি আমাদের সাহায্য নিতে পারেন, সেখানে আমরা সাহায্য করব। সেই কারণেই রাইজ অ্যাপ। তৃতীয়ত, তাদেরকে হেল্প করা। ধরুন তারা রিটায়ার করে গেছেন, ক্যাপিটাল একটা রয়েছে, তারা ইনভেস্টমেন্ট করার জন্য দেখছেন, তাদেরকে হেল্প করা। আর 4 নাম্বার, তাদেরকে হেল্প করা যারা হয়তো অনেকটা সময় ধরে মার্কেটে রয়েছেন বাট এখনও প্রফিটের মুখ দেখেননি বা প্রফিটেবিলিটি করতে পারছেন না, সিস্টেম হয়তো তারা বুঝতে পারছে না। তো সেই সিস্টেমটা, নিজের সিস্টেম তৈরি করতে করতেই অনেকটা হয়তো ক্যাপিটাল লুজ করতে পারে। এইটা অনেক ক্ষেত্রে ঘটেছে। আপনার ইনিশিয়াল ক্যাপিটাল আপনি লুজ করে দিয়ে শেয়ার বাজার ভুলে যাবেন। তো শেয়ার বাজার এত ভালো একটা যে জায়গা যেখানে ওয়েলথ ক্রিয়েট করা যায়, সেই অপরচুনিটি আমরা পাই না, মিস করে দিই। কেন? তার কারণ ভুলভাল ট্রেড সিস্টেম শিখতে শিখতেই সব টাকা শেষ। তাদেরকে হেল্প করা। কিন্তু আপনি যদি মনে করেন আপনি এক্সপার্ট এই মার্কেটে, আপনার ভালো এজ রয়েছে, রাইজ অ্যাপের রিকমেন্ডেশন আপনার জন্য নয়। বারবার বলেছি আমি, এর আগেও বলেছি, এখনও বলছি। আশা করছি আপনার সমস্ত কোয়েরি, যা যা আপনার মনে প্রশ্ন ছিল, সমস্ত উত্তর আপনি এই ভিডিওর মাধ্যমে পেয়ে গেছেন। আমি শুধু আপনাকে একটাই রিকোয়েস্ট করব, দেখুন কোনো জিনিস পারচেস করার আগে আমরা অনেকটা সময় দিই। তো আপনি দেখুন না, ফ্লিপকার্টে, অ্যামাজনে কিছু কিনতে যদি হয় তাহলে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, তারও কত কিছু। বা আপনি যদি ধরুন একটা সাধারণ কিছু জিনিসও কিনতে যান, তাহলে আপনি এই দোকান দেখেন, ওই দোকান দেখেন, এই করতে করতে একটা গোটা দিন দিয়ে ফেলেন, তারপরে কি আপনি সিদ্ধান্ত নেন। তো আমি শুধু একটাই রিকোয়েস্ট করব যে এই ভিডিওটা তো আপনি দেখলেন, যদি আপনি না দেখে থাকেন তাহলে আগের যে ভিডিওটা, আমাদের যে লঞ্চ ভিডিওটা, সেখানে 38 মিনিটের ভিডিও, একটু সময় নিয়ে একটু দেখুন। মানে 38 মিনিট আর এই ভিডিওটা, এই দুটো মিলিয়ে 1 ঘন্টার কাছাকাছি ভিডিও, আপনি দেখে নিন প্লিজ। এই ভিডিওটা মানে 1 ঘন্টা যদি আপনি দেন, তাহলে আপনি আমাদের উদ্দেশ্য কী, কীভাবে আমরা কাজ করি এবং যে প্রশ্নগুলোর উত্তর আপনার জানা উচিত বলে মনে হয় আমার সার্ভিস নেওয়ার আগে, সেই সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। কোনো রকম প্রশ্নই আপনার মনে থাকবে না। নিশ্চিন্ত মনে আপনি তখন সার্ভিস আমাদের পারচেস করে আমাদের উপর সেই বিলিভটা করতে পারেন। দেখুন, আমাদের যে কাজকর্ম সেটা ট্রাস্টের উপর বিশেষ চলে, বিলিভ করতে হবে আপনাকে। যেটা আমি বলেছিলাম যে আমরা পাইলট আর আপনারা প্যাসেঞ্জার, মাঝে মধ্যে টার্বুলেন্স হবে, কিন্তু পাইলটের ওপর ভরসা রাখুন। তো শুধু এটুই রিকোয়েস্ট করবো যে 1 ঘন্টা একটু আমাদেরকে দিন। আর আরেকটা বিষয় যেটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, যে আপনি যদি আমাদেরকে 1 ঘন্টা দেওয়ার পর ডিসাইড করেন যে আমাদের সাথে যুক্ত হবেন, তাহলে দেখুন লিমিটেড টাইমের জন্য একটা অফার আমরা দিচ্ছি, সেটা 52%, আপ টু 52% অবধি অফ। এই প্রাইস আপনি নেক্সট কখনো পাবেন না। এবং এই প্রাইসটা আমি অ্যানাউন্সমেন্ট করতে চাই ভিডিওটার মাধ্যমে, এই প্রাইসটা আগামী 15 দিন অবধি থাকবে। মানে এই মাস, অগস্ট মান্থের 31 অগস্টের পর যখনই 1 তারিখ পড়ে যাবে, প্রাইস কিন্তু চেঞ্জ হয়ে যাবে, একটু হায়ার প্রাইসের দিকে চলে যাবে। কেননা আমাদের অলরেডি একটা অফার লঞ্চ, তো অনেক কম কস্টিং। আপনি দেখতে পারেন যে ইন্ডিয়ার মধ্যে কেউই এত কম কস্টিং এবং এত হাই অ্যাকুরেসির সাথে এরকম ধরনের সার্ভিস প্রোভাইড করছে না। আপনি যদি আমাদের সাথে যুক্ত হতে চান, আমাদের থেকে রিকমেন্ডেশন পেতে চান, তাহলে রাইজ অ্যাপ ডাউনলোড করে সেখানে আপনি পারফরমেন্সও চেক করে নিতে পারেন এবং আগের ভিডিওটা দেখে নেবেন। সেখানে পুরো মেকানিজম আমি বলেছি যে কীভাবে রাইজ অ্যাপ কাজ করে। ঠিক আছে, আপনি টাইম স্ট্যাম্পটা এখানে দেখে নিতে পারবেন, আমি এখানে মেনশন করছি। সেই টাইম স্ট্যাম্পে গিয়ে আপনি পুরোটা দেখে নিতে পারেন যে রাইজ অ্যাপ কীভাবে কাজ করে। সেখানে পুরোটা আমি বলেছি একদম A to Z। যদি কখনো তারপরেও সমস্যা হয়, ফোন নাম্বার দিয়ে রেখেছি, এই ভিডিওর ডিসক্রিপশনেও ফোন নাম্বার দেওয়া থাকবে আমাদের মাই বিনিয়োগের টিমের। তো আপনি এই যে টাইমটা আপনি দেখবেন, সেখানে টাইমও মেনশন করে দেবো আমি, সেই টাইমের মধ্যে আপনি ফোন করে তাদেরকে আপনি পাবেন। ঠিক আছে, আপনার ডাউট আপনি ক্লিয়ার করতে পারেন। হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল, আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। তো যদি আপনি যুক্ত হতে চান, দিস ইজ দ্য গোল্ডেন অপরচুনিটি বলতে পারি, কেননা এই প্রাইস আপনি পাবেন না। 31 অগস্ট ইজ দ্য লাস্ট ডেট, তারপরে এই প্রাইস ইনক্রিজ হয়ে যাবে। আচ্ছা, এরই সাথে আরও একটা বিষয় আপনাকে জানাতে চাই, যে যদি আপনি iOS ইউজার হন বা অ্যাপেল ইউজার হন, তাহলে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে পেমেন্ট করার ক্ষেত্রে পেমেন্ট ফেল হয়ে যাচ্ছে, বা হয়তো পেমেন্ট করে ফেলেছেন, ক্রেডিট আপনি পাননি। এরকম ধরনের সমস্যার সম্মুখীন কিছু কিছু কাস্টমার্স, আমাদের ক্লায়েন্ট হয়েছেন। তো আপনাকে আমি বলবো যে যদি আপনি iOS ইউজার হন এবং আপনি অ্যাপেলের মাধ্যমেই পেমেন্ট করাতে চান, তাহলে আমাদের যে রিপ্রেজেন্টেটিভ রয়েছে, আমাদের যারা মাই বিনিয়োগ টিম রয়েছেন, তাদেরকে একটু কন্ট্যাক্ট করবেন। নাম্বার রয়েছে ডিসক্রিপশনে, আপনি নাম্বার পেয়ে যাবেন। তাদেরকে একটু কন্ট্যাক্ট করবেন, তাদেরকে একটু জানাবেন যে আমি অ্যাপেলের মাধ্যমে এটা পেমেন্ট করতে চাইছি। তো ওনারা আপনাকে সঠিকভাবে গাইড করে দেবেন, যাতে এই ধরনের প্রবলেম না হয়। তো যারা iOS-এর মাধ্যমে পেমেন্ট করতে চাইছেন, তাদের জন্য বিশেষভাবে আমি এটা বলছি। আশা করছি এই ভিডিওটা আপনার হেল্পফুল লেগেছে, সমস্ত ডাউট ক্লিয়ার। তাহলে এবার বাংলাও বিনিয়োগ করবে, তার সাথে করবে রাইজ। মনে রাখবেন 31 অগস্ট লাস্ট ডেট, তারপরে প্রাইস ইনক্রিজ হতে চলেছে। যুক্ত হতে চাইলে এক্ষুনি গিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যান।